আমাকে নৌকা ছাড়া আর কোনো উপায় নেই। আমাকে ওই নৌকায় বসবাস, নৌকায় সব কিছু। আমাকে উপরের মানুষে কোনো সাহায্য করে না, এই কারণে আমরা এই নৌকায় থাকি। আবহমান কাল ধরে বেদে সম্প্রদায়ের মানুষ নদীতে বসবাস করে নৌকার মাঝে। তাদের এই জীবনযাপন নিয়ে আজকের প্রতিবেদনে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আমি রয়েছি বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে। এই নদীর পাশেই বিভিন্ন বেদে সম্প্রদায়ের মানুষ তাদের জীবনযাপন করে। পেশায় তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাদের এই জীবনযাপন করতে গিয়ে তাদের জীবনে কি সব ঘটনা ঘটে সেই বিষয়ে আজকে জানতে এসেছি। তাদের সন্তান সন্ততি কিভাবে বেড়ে ওঠে, কিভাবে এই নদীতে তাদের সাথে এক বসবাস করে, সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব সেই বিষয়গুলো। তারা এই নদীতেই তাদের জীবনযাপন, ঝড় তুফান, রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে তারা এভাবেই জীবনযাপন করে। তাদেরকে কেউ ভালোবাসে না। এলাকার যারা প্রতিনিধি রয়েছে তারাও তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। তো চলুন তাদের মনের দুঃখ এবং কষ্ট নিয়ে আজকের এই প্রতিবেদনটি পুরো শুনি। আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি শুনবেন এবং শেয়ার করে দেবেন। না, আমাকে কিচ্ছু নেই, আমাকে এই নৌকা ছাড়া আর কিছুই নেই। আপনারা মূলত কোন জায়গার বাসিন্দা? আমরা এই নোমরহাটেরই বাসিন্দা। নোমরহাট বলতে এটা হচ্ছে মুলাদী উপজেলায়, বরিশালের। বরিশাল মুলাদী উপজেলার চর নমরহাট নাকি? ছবিপুর নমরহাট। চর নমরহাট বা মাঝের চর, এটা ছবিপুর নমরহাট। এখানে আপনি বসবাস করেন কত বছর ধরে? অনেক বছর। আমি ওই বসে আমি এখানে। আপনার বাপ দাদারা 14 গোষ্ঠী যারা রয়েছিল তাদের কি কোনো জায়গা জমি ছিল নাকি এরকম নদীতে বসবাস? নদীতে ছিল, আমাকে কোনো জায়গা জমি নাই। আপনারা যেহেতু বরিশালের বাসিন্দা, তো আপনাদের কি ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড হয়েছে? হ্যাঁ, ভোটার আইডি কার্ড সবই হয়েছে। ভোটার আইডি কার্ড যেহেতু হয়েছে, সেহেতু আপনি এই জায়গার বাসিন্দা, এই জায়গার ভোটার। তো এই ভোটার হিসাবে আপনার আশেপাশে যারা মানে যখন নির্বাচন আসে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এদের কাছ থেকে আপনারা কিছু পেয়েছেন কিনা? না, আমরা কিছুই পাই নাই সাহায্য। কখনো চেয়েছিলেন? চেয়েছিল, কিন্তু আমাকে দেয় না। হারা এর কারণটা কি? হ্যাঁ, হারাই কইতে পারে। যেহেতু আপনারা ভোটার, সেহেতু আপনাদের কিন্তু অধিকার রয়েছে কিছু পাওয়ার, কিছু অধিকার চাওয়ার। হারা দেয় না। আমরা বাসমান, আমাকে চাই, আমাকে দেয় না। আমাকে কিছু করার আছে, কিছু করার নেই। আচ্ছা, মূলত আপনাদেরকে বেদে বলে কেন? বেদে না বাইদানি না বৌদ্ধ, কোনটা আপনারা? না, আমরা বাইদে মানুষ। আমরা মাছ ধরি, মাছ বেশি, মাছ ধরিয়া তারপরে সংসার চালাই। আর যারা উপরে যে চুরি ফিতা বিক্রি করে, বিভিন্ন দাঁতের পোকা ফালায়, তারা কি? হ্যাঁ, বৈদ্য সিঙ্গে লাগে। সিঙ্গে লাগে মানে আপনাদের মধ্যে পার্থক্যটা কি? আমাদের মধ্যে কোনো পার্থক্য হলো, হ্যাঁ হয়েছে বৈদ্য আর আমরা হয়েছি বাইদে মানুষ। আপনারা কোন ধর্মের? মুসলমান? আমরা মুসলমান ধর্ম। মুসলমানরা কি বাইদ্য হয়? হ্যাঁ হয়। আর যে যারা ওই যে বিভিন্ন জায়গায় ঘুরে, তারা আসলে কোন ধর্মের মনে করেন? হ্যাঁ কইতে রে, তাদের মধ্যে মুসলমান আছে? আছে, সব ধর্মে আছে। তো মূলত আসলে বৌদ্ধ তাহলে কোনো ধর্মের মধ্যে পড়ে না। মানে আমরা যে বৌদ্ধ ধর্মটাকে জানি, প্রিয় দর্শক, বৌদ্ধ একটা ধর্ম আছে, সেটাকে কিন্তু মিন করা হয় যেহেতু তারা বৌদ্ধ, কিন্তু মূলত বৌদ্ধ শব্দটা এমন ভাবে চলে আসছে, এই পেশা যারা নিয়োজিত তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান ধর্মই গ্রহণ করছে, কিন্তু তাদের যে পেশা, সেই পেশাগত কারণে তাদেরকে বৌদ্ধ বলা হয় নাকি? হ্যাঁ, জি এই পেশা খারাপ কারণে বৌদ্ধ বলা হয়। তো আপনাদের এই জীবন যাপনে মানে এই যে ঝড় বৃষ্টি যখন হয় তখন কেমন করেন? অনেক ভয় লাগে, হেকেলা কষ্ট, অনেক কষ্ট হয়। আমাকে কষ্ট দেখার মতো তার মানুষ নেই। আচ্ছা, এই যে আপনারা কষ্ট করে জীবন যাপন করেন, আপনাদের যখন সন্তান হয় বা ওরা বড় হয়, ওদেরকে বিয়ে শাদীর ব্যাপারে কিভাবে বিয়ে দেন? এক জায়গায় পারে চাপাইয়া অনুষ্ঠান করি, একটু বিয়ে শাদী দেয় কোনো রকম। বিয়ে দেন কি মূলত আপনাদের যারা নৌকায় বসবাস করে তাদের নাকি উপরে যারা আছে তাদেরও? নৌকায় বসবাস করে, হ্যাঁ, এর ভিতরেই দেই। তাই? হ্যাঁ। তো ওরা যখন ছোট থাকে হামাগুড়ি দেয়, এই নদীতে নৌকা থেকে কি কোনো দুর্ঘটনা ঘটে না? ঘটে না, আল্লাহ ঘটায় অনেক, আবার কতটা ঘটায় না, আবার বাইন্দা থই।
মানে বাচ্চারা মানে আপনাদের আঁচলের সাথে বা মাজায় রশি বাইন্ধা দিয়ে থাকে। বেঁধে রাখেন যাতে সন্তানটা না পড়ে যায়। না পড়ে যায়, হ্যাঁ। এই হচ্ছে মানে আপনাদের সন্তানদেরকে প্রোটেকশন দেওয়ার। তো যখন বড় হয় তাদেরকে কিভাবে রাখেন? একসাথে কি বসবাস করেন? না না, অন্য নৌকায় আবার আলাদা করে নৌকা বানাই, সেই নৌকায় থাকে। এক একটা নৌকা বানাইতে কত টাকা খরচ হয়? একটা নৌকা বানাইতে 70,000 80,000 টাকা খরচ হয় এরা। তো মোটামুটি অনেক টাকা কিন্তু খরচা হয়। মূলত আমাদের যারা উপরে ঘর বানায় তা তো প্রায় ছোট মোটো ঘর উঠাইতে 1.5 লাখ টাকার বেশি লাগে না। 1-1.5 লাখ টাকা তো মোটামুটি করে ঘর উঠাইতে। তো সেক্ষেত্রে একটা নৌকা বানাইতে খরচা কিন্তু কম হয় না। না, খরচা হয় অনেক, সব কিছু দিত দাম। মূলত আপনারা যদি একটু মাটি থাকতো তাহলে আপনারা আমাকে একটু উপকার হইতো। তাহলে ঘর উঠাই কিন্তু থাকতে হ্যাঁ, পারতেন এই টাকা থাকতে খরচা পারতাম। করে। আমাকে জায়গা জমি নাই কারণে নৌকায় থাকা পড়ে। আচ্ছা, আমাদের দেশে বিভিন্ন সরকারি ভাবে যাদের ভূমিহীন লোকদেরকে ঘর দিয়েছে, যারা ওই ঘরে বসবাস করে, সেরকম কোনো প্রস্তাব বা আপনাদের এলাকার যারা ইউনিয়ন পরিষদের যারা আছে তারা কি এগুলো দিয়েছিল আপনাদের? না না, আমাকে দেয় নাই। তাদের কাছে কি আপনারা চেয়েছেন কখনো? চেয়েছিল কিন্তু আমাকে দেয় না। এর কারণটা কি বলেন? কারণ হেরা কইতারা আমাকে বাইরে মানুষ, আমাকে হেরা গ্রাহ্য করে না। তো মূলত প্রিয় দর্শক, জীবনযাপন কিন্তু মানুষের অনেক কষ্ট হয়। তো যেহেতু এদেশের নাগরিক, এদেশে বসবাস করে, এদের ভোটার আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড যেটা, সেটা কিন্তু তাদের রয়েছে। তারা নির্বাচনের সময় ভোটও দেয়, কিন্তু তারা কোনো সুযোগ সুবিধা পায় না। এই যে সরকারিভাবে যদি কোনো সাহায্য সহযোগিতা আসে অসহায় গরিব মানুষের, সেক্ষেত্রে কি কিছু দিয়ে যায় আপনাদেরকে? না না, আমাকে দেয় না কিছু। টোটালি বঞ্চিত হ্যাঁ, আপনারা। আমরা টোটালি বঞ্চিত। একটা কম্বল হইলে আমরা আর একটা কম্বলও পাই না। ভোটের সময় আসে আপনাদের কাছে যে দেখা করতে যে আমাকে একটা ভোট দেন, এ বলে, সেটা বলে? হ্যাঁ, কয় আমাকে ভোট দিয়ে যাও, এ কয় হ্যাঁ আমরা ভোট দিয়ে আহি, কিন্তু আমাকে কিছু দেয় না। প্রিয় দর্শক, বিষয় হচ্ছে ভোটের সময় তাদের খোঁজ খবর নেয়, কিন্তু ভোটের পরে আর নেয় না। তো এই দুঃখের কথা বললে অনেকে বলা যায়, কিন্তু এদের পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। তো মানুষ যতই জীবনযাপন করুক, এদেরও কিন্তু একটা ভূমি থাকা দরকার ছিল। তো আমাদের দেশে যারা এরকম ছিন্নমূলভাবে নদীতে ভাসমান জীবনযাপন করছে, তো ভূমি মন্ত্রণালয় থেকে বা সরকারিভাবে যেই সব অঞ্চলগুলোতে যারা বসবাস করে, যারা নাগরিকত্ব পেয়েছে, ভোটার আইডি কার্ড পেয়েছে, আমি মনে করি তাদেরকে এরকম একটা সুযোগ সুবিধা দেওয়া উচিত যে তাদেরকে ছিন্নমূল যারা রয়েছে সরকারিভাবে তাদেরকে একটা থাকার জায়গা দেওয়া উচিত। পেশাগতভাবে যেটাই করুক, তাদের থাকার একটা বাসস্থান অবশ্যই করা দরকার। এবং এই যে আপনারা যে সন্তান রয়েছে, সন্তানদেরকে লেখাপড়ার ক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নেন? লেখাপড়া করতে গেলে কি তাদেরকে ভর্তি করায় কোনো সমস্যা হয় আপনাদের? না, আমরা মাদ্রাসা ভর্তি করাই, মাসে 800 টাকা দেই। মাসে 800 টাকা বেতন দেন? হ্যাঁ, বেতন দিয়ে তার মাদ্রাসা ভর্তি করে বাচ্চাকে পড়াই। তো সরকারি স্কুলগুলোতে তো ফ্রি পড়ানোর ব্যবস্থা আছে, হ্যাঁ, না তো আমরা যাই না। কেন সেখানে কি আপনাদের ভর্তি নেয় না? ভর্তি নেয় না, হ্যাঁ আমরা যাই না, আর কইতেও পারি না। মানে আপনারা মাদ্রাসায় পড়ান কিন্তু স্কুলে পড়াবেন না? হ্যাঁ, এটা শুধু আপনার ক্ষেত্রে নাকি সব বেদেদের? ওই সবটি কেউ পড়ায় না। সেক্ষেত্রে আপনারা বাধার সম্মুখীন হন কিনা? মানে আপনার বেদে জাত আপনাদেরকে পড়াবো না বা এই স্কুলে ভর্তি নেব না, এমন কোনো সিচুয়েশন কখনো পড়ছেন কিনা? না না না। তো প্রিয় দর্শক, সেক্ষেত্রে কোনো বাধা হয় না, কিন্তু তারা আসলে ধর্মীয়ভাবে বাচ্চাদেরকে চেষ্টা করে যতটুকু লেখাপড়া করানোর। তো এই হচ্ছে তাদের জীবনযাপন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে ভিতরে যে দৃশ্যটা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি, তাদের জীবনযাপন। ওই যে কথায় আছে না, এক ঘাটেতে রান্ধে বাড়ি আর এক ঘাটে খাই, আমাদের সুখের সীমা নাই। এটি হচ্ছে তাদের সুখের সীমা নাই। এই যে সুখ, মানে এই ইতে থাকে, নৌকায় থাকে, নৌকায় রান্না বান্না, নৌকায় খাওয়া দাওয়া। আর মানে যেটা আমাদের ওয়াশরুমের কথা বলি, মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কি করেন? আপনাদের কি এখানে এক্সট্রা কোনো বাথরুমের ব্যবস্থা করেন কিনা? হ্যাঁ, আচ্ছা। তো এভাবে তাদের জীবনযাপন চলতেছে। তো আমার আসলে মূলত এই প্রতিবেদনের উদ্দেশ্যটা হলো এদের পাশে একটু দাঁড়ানো উচিত। যেই এলাকায় আমার বাংলাদেশের আনাচে কাছে অনেক ভাসমান জীবনযাপন করতেছে মানুষ, এদের পাশে যারা উপরে, যারা স্থলে বসবাস করে, যারা ইউনিয়ন পরিষদ থেকে আসেন, অবশ্যই একটু এগিয়ে আসবেন এবং দেশবাসী সবাইকে বলবো আপনারা এদের পাশে একটু দাঁড়াবেন। তো সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতন এই প্রতিবেদনটি শেষ করছি আমি সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম।